সময় যেটি আছে তার মধ্যে বিস্তারিতভাবে বলার। প্রথম কথা হচ্ছে আমরা খানিকটা অর্থালঙ্কারের যে আমাদের স্ল্যাবগুলো আছে, অর্থাৎ সাদৃশ্য, গুণার্থ, প্রতীতি এবং বিরোধ, এই যে তিনটে স্ল্যাব, তার মধ্যে থাকা টোটাল 16টি অলঙ্কার, অর্থালঙ্কার আমাদের পাঠ্য, তাতে তো যাবই, কিন্তু একটু হয়তো শব্দালঙ্কারের আমি ডিটেলমেন্টে যাব না। শব্দালঙ্কার তোমাদের হয়ে গেছে। শব্দালঙ্কারের যে অংশটি, সেই অংশটির একটু একটা পূর্বাভাস, আমরা একটা ক্রোনোলজি একটু দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমাদের নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে অনুপ্রাস, সেই অনুপ্রাসের যে 5 রকম ভাগ, বৃত্তানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস, অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, ছেকানুপ্রাস, যেগুলো আমরা চিনি, সেখানে এই অনুপ্রাসের বিভিন্ন ভাগ, বিভিন্ন অনুযায়ী আমরা যেভাবে পড়েছি, যমক পড়েছি, বক্রোক্তি পড়েছি, শ্লেষ পড়েছি এবং পুনরুক্ত বদাভাস, এই 5টা শব্দালঙ্কার নিশ্চয়ই আমরা পড়েছি। এই শব্দালঙ্কার আর অর্থালঙ্কারের মধ্যেকার যে তফাৎ, এটাও তোমাদের কাছে এতদিনে নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে শব্দালঙ্কারের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো শব্দকে চেঞ্জ করতে পারছি না, কারণ অলঙ্কারের যে অলঙ্কারত্বটি সেটি নির্ভর করছে এই শব্দটির উপর। তুমি শব্দটির কোনো সাবস্টিটিউট শব্দ কিন্তু রিপ্লেস করতে পারো না। রাজকোষে অর্থ আছে বুড়ি বুড়ি, কিন্তু রাজার কথার কোনো অর্থ নেই। এই যে দুবার অর্থ প্রয়োগে যে যমক অলঙ্কারটি হলো, সেখানে তুমি একটা অর্থকে কিন্তু শব্দকে, একটা অর্থের যে শব্দ দুবার ব্যবহার করা হলো, যে একটা অর্থ শব্দকে তুমি পাল্টে সম্পদ করে দিতে পারো না, তাহলে অলঙ্কারটি নষ্ট হয়ে যাবে। অর্থালঙ্কারের ক্ষেত্রে ঠিক এই মজাটি ঘটে। অর্থালঙ্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঠিক এর আমরা বলতে পারি বিপরীত অবস্থানটি ঘটে, যেখানে তুমি অর্থটি এক রেখে তার বিভিন্ন শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রযুক্ত কিন্তু করতে পারো। অর্থটিকে এক রেখে বারবার তুমি তার অনেক সাবস্টিটিউট শব্দকে কিন্তু অ্যাড করতে পারো। এই অর্থালঙ্কার তোমাকে সেই প্ল্যাটফর্মটি দেয়। অর্থালঙ্কার কিন্তু তোমাকে সেই জায়গাটি দেয়। আমরা সেই জায়গা থেকে প্রথম যে স্ল্যাব, সাদৃশ্য, খেয়াল করে দেখবে এটাকে কেন স্ল্যাব বলছি, কারণ সাদৃশ্যের মধ্যে অনেকগুলো অর্থালঙ্কার আমরা পাচ্ছি। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, ভ্রান্তিমান, সমাশক্তি, সন্দেহ, অপন্নতি, নিশ্চয়, অতিশয়োক্তি, টোটাল 10টা অর্থালঙ্কার, আমরা এই সাদৃশ্যের স্ল্যাবের মধ্যে কিন্তু পাবো। এখন আমরা যদি খেয়াল করে দেখি যে এটা পড়ার অনেক রকম পদ্ধতি আছে। আমি সবসময় চেষ্টা করি, তোমরা যারা ক্লাস করেছো এর আগে, আমার অনেকেই করেছো নিশ্চয়ই, তারা জানো আমি একটা মেথড তৈরি করার চেষ্টা করি, কারণ আমাদের নেটে দুটো জিনিস সবসময় কাজ করে যায়। টেকনিক্যাল যে পার্টগুলো আমরা পড়ি, উজ্জ্বল, নীলমণি, কাব্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ছন্দ, অলঙ্কার, তার ক্ষেত্রে দুটো জিনিস খুব ভাইটাল রোল প্লে করে যায়, যে আমি কত তাড়াতাড়ি তার ইমপ্লিমেন্টেশনটা ধরতে পারছি এবং কনসেপ্টটা দিয়ে শুদ্ধ শুদ্ধ যুক্তি মন্তব্যের মধ্যে ঢুকতে পারছি। তার জন্য একটা নির্দিষ্ট মেথড, এই মেথড মানে তোমরা এরকম ভেবো না যে এটাই একমাত্র মেথড। আমার মনে হয়েছে এটা খুব কার্যকরী মেথড। ছন্দের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই লাভবান হয়েছো, আমাকে আলাদা করে জানিয়েছো। বিভিন্ন জায়গায় আমি খবর পেয়েছি যে তোমাদের ছন্দের ভিত্তি প্রায় অনেকটা কেটে গেছে, আরো নিশ্চয়ই কেটে যাবে, এরপর তোমরাই প্র্যাকটিস করবে। অলঙ্কারের ক্ষেত্রে কি এরকম কোনো মেথড আমরা তৈরি করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ। মানে এটা না আসলে কোনো শাস্ত্রসম্মত মেথড নাই। চাইলে তোমরা তোমাদের মতো আরো বৈজ্ঞানিক মেথড তৈরি করে নিতেই পারো। আমি যেটা তৈরি করে উপকার পেয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, এই যে সাদৃশ্যের স্ল্যাবটা দিয়ে আমরা শুরু করছি, এটা দিয়েই শুরু করা উচিত। সেখানে প্রথম যে অর্থালঙ্কার সেটি উপমা, কিন্তু এই উপমাতে যাওয়ার আগে এই স্ল্যাবের অন্তর্গত যে 10টি অর্থালঙ্কার, তার 4টি অঙ্গ সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। কিরকম 4টি অঙ্গ? প্রথম কথা হচ্ছে, দেখো, যখন সাদৃশ্যের এই নামকরণটি আমাদের সামনে উঠে আসে,
তখন বুঝতে হয় একটা বিষয়কে আরেকটা বিষয়ের সঙ্গে কোথাও কম্প্যারিজন করা হচ্ছে, তাই তো? এখন তুলনাটা এই সাদৃশ্যের মূল কথা। একটা বস্তুকে তুলনা করছি আরেকটি কোনো বস্তু বা বিষয়ের সাথে, এটি মূল কথা। তার মানে দুটো অঙ্গ কিন্তু পেয়ে গেলাম, যাকে তুলনা করছি আর যার সাথে তুলনা করছি। আমি যাকে তুলনা করছি সে আমার তুলনা লক্ষ্য, আর আমি যার সাথে তুলনা করছি সেটি আমাদের আরেকটি অঙ্গ হিসাবে এই তুলনা লক্ষ্যের পাশাপাশি থাকছে। যাকে তুলনা করা হয়, আমি যদি বলি চাঁদের মতো মুখ তোমার, এখানে তুলনীয় বস্তুটিকে চাঁদ না মুখ? অবভিয়াসলি মুখ। প্রশ্ন করতে পারো কেন চাঁদ নয়? একটা কবিতা যখন তৈরি হয়, একটা লাইন যখন কবি লেখেন, তখন এটা পাঠকদের দায়িত্বের মধ্যে পড়ে যে স্মরণটা কোন বস্তু থেকে কোন বস্তুতে হচ্ছে। নিশ্চয়ই চাঁদ থেকে মুখে স্মরণ হয় না, মুখ থেকে চাঁদে স্মরণের কথাই বলা হচ্ছে। তাই তুলনীয় বস্তু কোনটা? উপমেয় বলে যাকে এখন থেকে আমরা ইন্ডিকেট করব, প্রথম অঙ্গ। তুলনীয় বস্তু কোনটা? চাঁদ নয়, মুখ। আর যার সাথে তুলনা করা হচ্ছে সেটা কি? অবভিয়াসলি চাঁদ। যার সাথে তুলনা করা হচ্ছে সেটা কি? অবভিয়াসলি চাঁদ। সেটিকে আমরা কি বলবো? উপমান। তাহলে উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। এই দুটি প্রধান অ্যাসপেক্ট। সাদৃশ্য মানে দুটো বিষয় বা বস্তুর মধ্যে তুলনা, সোজা কথায় তুলনা। এখন এই তুলনার অনেকগুলো ডাইমেনশন হয়, এবং এই প্রত্যেকটা ডাইমেনশন অনুযায়ী অলংকারগুলো আলাদা হতে হতে আমাদের সামনে এতগুলো স্টেজ তৈরি করে দিয়েছে। আরো দুটি অঙ্গ আছে, খেয়াল করে দেখো। আমি যে তুলনাটা করছি তার তো একটা বেস পয়েন্ট থাকবে। আমি তো কই মাছের মতো মুখ বলছি না, আমি বলছি চাঁদের মতো মুখ। নিশ্চয়ই তার একটা ভিত্তি আছে। চাঁদের যে জ্যোৎস্নালোকিত স্নিগ্ধতা, আমি হয়তো সেই মুখটির মধ্যে সেই স্নিগ্ধতাটুকুকে পেয়েছি, যার জন্য আমি চাঁদ আর মুখের তুলনাটাকে সম্ভব করেছি। তাহলে এই একটা কানেকশন তো থাকতে হবে, একটা কমন গুণ তো থাকতে হবে। আমি তো কই মাছের মতো মুখ বলছি না। এই যে একটা কমন গুণ, একটা সাধারণ গুণকে আমি ডিরাইভ করে আনছি, একেই বলা হচ্ছে সাধারণ ধর্ম, যেটি এই সাদৃশ্য স্ল্যাবের তৃতীয় অঙ্গ। চতুর্থ অঙ্গটি কি? এটি কি ম্যান্ডেটরি? নাই থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে থাকে অথবা আছে বলে ধরে নিই। এটি হচ্ছে এই তুলনাটা তো কোনো শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, নাও হতে পারে কোনো শব্দ যে থাকবেই সবসময় তার মাথার দিব্যি নেই, কিন্তু যখন থাকে তখন তো তা সেই শব্দটি ওই তুলনাটিকে পাঠকদের সামনে তুলে ধরে। একে কি বলা হচ্ছে? তুলনাবাচক শব্দ। আমাদের প্রথম যে ভুলটা হয় এই সাদৃশ্যের অলংকারের সেটের তুলনাবাচক শব্দের ক্ষেত্রে, আমরা যাই তুলনাবাচক শব্দ, ওই একটা তুলনাবাচক বা সাদৃশ্যবাচক শব্দ দিয়ে প্রত্যেকটা অর্থালঙ্কারের সাদৃশ্যের যে স্ল্যাবের প্রত্যেকটা অর্থালঙ্ককে বিচার করতে চাই। করব না এখন থেকে। উৎপ্রেক্ষার ক্ষেত্রে এই শব্দটির নাম পাল্টে যাবে, ভ্রান্তিমানের ক্ষেত্রে এই শব্দটির নাম পাল্টে যাবে। আসছি এক এক করে, মাথায় রাখবো এখন থেকে। চারটি অঙ্গের কথা তাহলে বললাম: উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, আর তুলনাবাচক বা সাদৃশ্যবাচক শব্দ। এই চারটের অঙ্গের পারস্পরিক আদান প্রদান, ক্রিয়া বিক্রিয়া, জারণ বিজারণ যাই বলি না কেন, তার সামগ্রিক প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের নেটের পাঠ্যের সিলেবাসে থাকা এই সাদৃশ্যের স্ল্যাবের 10টা অর্থালঙ্কার, যার শুরু উপমা, যেটি সব থেকে পরিচিত, এখনো পর্যন্ত সব থেকে চর্চিত একটি ক্লিশে, বহু ব্যবহারে জীর্ণ হয়েও জীর্ণ না হওয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থালঙ্কার। কিন্তু যখনই উপমা কথাটি বললেই আমাদের মাথার মধ্যে একটা খুব আলগোছে একটা সরলীকরণ চলে আসে। সেই সরলীকরণটা পুরোটা আমাদের দোষ নয়,
এই সরলীকরণের মধ্যে থাকে ও একটার সাথে একটা তুলনা মানেই তো উপমা না। আমাদের বেশিরভাগের কিন্তু এই আইডিয়াটাই তৈরি হয়ে আছে, কোন একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের তুলনা। সাদৃশ্য সেটের তো তুলনাটা একটা কমন ফ্যাক্টর প্রত্যেকটা অর্থালঙ্কারের ক্ষেত্রে বিশিষ্ট। উপমার ক্ষেত্রে, উপমার ক্ষেত্রে কোনটা আলাদা, উপমার ক্ষেত্রে কোনটা প্রয়োজনীয়, সেই বিষয়টার মধ্যে আমি যখন প্রবেশ করছি দেখতে পাচ্ছি আসলে যে দুটো বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে তারা বিসদৃশ বস্তু, তাদের মধ্যে মিল অপেক্ষা অমিলই বেশি। আমি যখন চাঁদের সাথে মুখের তুলনা করছি তখন কোনোভাবে চাঁদ আর মুখ এক হতে পারে না বাবা। ওটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট আর মুখ একটা একটা লিভিং অবজেক্ট কে ডিনোট করে। তুমি মেলাবো কি করে? দুটো একদম ভিন্ন প্রাতিবেশিক, দুটো ভিন্ন মেরুও বলা বোধহয় কম হবে, দুটো ভিন্ন প্রাতিবেশিক অবস্থানে থাকা দুটি বিসদৃশ বস্তু। কিন্তু কবির কল্পনা হচ্ছে এমন আশ্চর্য জিনিস, বোধহয় তোমাদের মনে পড়ছে না কখনো কাব্যতত্ত্ব, বোধহয় কাব্যতত্ত্বের ক্লাসও আমি নিয়েছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না, এখন ক্লাস নিই সারাক্ষণ। তো সেখানে বোধহয় এই কবির কল্পনার জগৎকে অলৌকিক মায়ার জগৎ বলে চিহ্নিত করেছিলাম, যেটা একটা নতুন ইউনিভার্স, যেটি আমাদের এই বাস্তব লৌকিক জগৎ অপেক্ষা আলাদা। কবির কল্পনায় সব সম্ভব। চাঁদের সাথে মুখের মিল তিনি করিয়ে দিতে পারেন। কিভাবে করেন? তারও তো একটা ভিত্তি লাগবে, জোর করে তো করানো যায় না। তিনি ওই স্নিগ্ধতাটুকুকে মুখের মধ্যে প্রতিস্থাপিত করছেন, ডিরাইভ করে আনছেন। অর্থাৎ উপমা অলংকার, অর্থালঙ্কারটি সেই অলংকার যেখানে দুটি বিসদৃশ বস্তুর মধ্যে কোনো একটি বিষয়ের সাধারণ ধর্মের তুলনাজনিত অবস্থানটি তুলে ধরা হয়। দুটি শর্ত, নাম্বার 1 দুটি বিসদৃশ বস্তু বা বিষয়, নাম্বার 2 সেই দুটো বিসদৃশ বস্তুর মধ্যে কোনো একটা মিল। কবি কল্পনাতেই সম্ভবত সেই মিলটি সব থেকে বেশি ফুটে ওঠে, সেই মিলটি পাঠকদের কাছে তুলে ধরে কবিতার কত আশ্চর্য আশ্চর্য লাইনের জন্ম। আমরা তাকে উপমা বলেছি। শুধুই তুলনা নয়, উপমা শুধুই তুলনা নয়, এবং দুটো বিসদৃশ বস্তুর মধ্যে তুলনাকে সঠিকভাবে করতে গেলে কতটা কবি শক্তির প্রয়োজন। যেগুলো ভালো ভালো কবিতা পাই আসলে, যে কবিতাগুলোতে এই উপমার ব্যবহার থাকে আমরা দেখি, সেখানে সেই উপমাগুলোকে নির্দিষ্টভাবে শিল্পোৎকৃষ্টভাবে ব্যবহার করেছেন বলেই কবিতাগুলো এত ভালো হয়ে ওঠে। তাহলে তো আমরা প্রায় এখনকার দিনে সকলেই কবি, সকলের কবিতা কি কবিতা হয়ে উঠতে পারে? আমরা অনেকেই তো উপমা ব্যবহার করে দেখেছি। এটা এটা একটা নির্ভর করবে কবিত্ব শক্তির উপর, তুমি ওই সাধারণ ধর্মটাকে কতটা ভালো করে ফুটিয়ে তুলতে পারছো। যদি দেখা যায় একটি লাইন, একটি উপমার লাইনে, কবিতার লাইনে তুমি উপমেয়কে খুঁজে পাচ্ছ, মানে সাদৃশ্যের যে 4টি অঙ্গ, আসবো এই উপমেয়ের যে 4টি অঙ্গ, সাদৃশ্যকে খুঁজে পাচ্ছ, মানে উপমেয়কে খুঁজে পাচ্ছ, উপমানকে খুঁজে পাচ্ছ, সাধারণ ধর্মকে খুঁজে পাচ্ছ, আবার তুলনাবাচক শব্দকেও খুঁজে পাচ্ছ। আমি একটা বোর্ডে একটু তোমাদের সুবিধার্থেই একটা লাইন লিখছি। আমি কি বললাম? সাদৃশ্যের 4টি অঙ্গ যদি আমরা কবিতার কোনো একটি লাইনে 4টিকেই ডিনোট করতে পারি। ধরা যাক একটি লাইন, এও যে দেখি রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, ধরো এরকম একটা লাইন আমরা লেখার চেষ্টা করলাম, আশা করি দেখতে পাচ্ছ। এও যে দেখি রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, বলো। এখন এই লাইনটিতে প্রথমে যদি আমরা উপমেয়কে চিহ্নিত করি, এক এক করে আসি স্টেপ বাই স্টেপ। প্রথমে যদি আমরা উপমেয়কে চিহ্নিত করি, তাহলে উপমেয়কে দেখো রক্ত আছে, জবা আছে, অবভিয়াসলি জবা ফুল
নিশ্চয়ই রক্তকে জবার সাথে তুলনা করা হচ্ছে না, জবাকে রক্তের সাথে তুলনা করা হচ্ছে, তাই তো? এই যে অনেকে কিন্তু এটা ভুল করি আমরা, অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা উপমেয়কে উপমানের সাথে গুলিয়ে ফেলি, করবো না। আমরা কবিতা যত আমরা যারা সহৃদয় পাঠক, আমরা যারা কবিতা পড়ার অনুশীলন আছে, আমরা জানি যে একজন কবি নিশ্চয়ই রক্তকে জবা ফুলের সাথে তুলনা করবেন বলে এখানে লাইনটা লিখছেন না, জবাকে রক্তের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে জবা হচ্ছে উপমেয়, হলো প্রথম অঙ্গ। উপমানকে অবভিয়াসলি রক্ত। তাহলে দেখো দুটো বিসদৃশ বস্তু, রক্ত একটা আলাদা উপাদান, জবা ফুল একটা আলাদা উপাদান, এই দুটোর মধ্যে মিল থাকার কথা নয়, দুটো ভিন্ন প্রাতিবেশিক অবস্থানে বসে আছে, কিন্তু তারপরেও কবি মিলটা পাচ্ছেন কোথায়? সাধারণ ধর্মটি কি রাঙা, সাধারণ ধর্মটি কি রাঙা। তাহলে এই লাল বা রাঙা এই অবস্থানটি দুটো বিসদৃশ বস্তুর মধ্যে তুলনাকে সম্ভব করে তুলছে। তাহলে এটি সাধারণ ধর্ম, এবং তার সাথে সাথে তুলনাবাচক শব্দটিও আমরা দেখতে পাচ্ছি, মতো। মতো চারটেই উপস্থিত। আমরা যখন একটি উপমা অলংকার চিহ্নিত করতে গিয়ে এই চারটি অঙ্গকেই দেখতে পাবো, আমরা তাকে চোখ কান বুঝে পূর্ণপমা নামে চিহ্নিত করব। পূর্ণপমা, পূর্ণ মানে সাদৃশ্যের চারটি অঙ্গই যেখানে উপস্থিত, যে উপমা অলংকারে সাদৃশ্যের চারটি অঙ্গই উপস্থিত, তাই পূর্ণপমা। এবার দেখো, কবি তো আর এই ছকে বাঁধা নিয়ম ফেলে এগোবেন না, তাই এর অনেকগুলো শ্রেণী বেরিয়ে গেছে। তিনি মজা করে উপমান কিংবা সাধারণ ধর্ম কিংবা তুলনাবাচক শব্দ কিংবা কোনো দুটি কোনো তিনটিকেই অবসলিউট করে দিতে পারে। আমরা লাইন লিখবো, কিন্তু মনে রাখবে অনেকের এই ভুল ধারণাটা তৈরি হয়ে আছে, উপমেয়কে কিন্তু কবি অ্যাবসলিউট করতে পারবেন না উপমা অলংকারে। অন্তত উপমা অলংকারে উপমেয়কে থাকতেই হবে। যে উপমা অলংকারে সাদৃশ্য শ্রেণী উপমেয় বাদে উপমান, তুলনাবাচক শব্দ কিংবা সাধারণ ধর্মের মধ্যে কোনো একটি, কোনো দুটি বা কোনো তিনটি অনুপস্থিত থাকে, আমরা তাকে বলবো এখন থেকে লুপ্তপমা। কিরকম? একটা পরিচিত লাইন পড়ে লিখছি, আমার সাথে সাথে তোমরাও লিখতে পারো। খুব পরিচিত লাইন, ক্লিশেড লাইন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। হলো, আমরা এই লাইনটি লিখলাম। খেয়াল করে দেখো, এই যে লাইনটি লেখা হয়েছে ভালো করে আমরা অবজার্ভ করছি, পাখি দীর্ঘইকার দিয়ে ফেলেছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বন, দেখা যাচ্ছে আশা করি। খেয়াল করে দেখো, তুলনার যে লক্ষ্য তোমরা ধরেই ফেলেছো, সেটি হচ্ছে কিন্তু বনলতা সেনের চোখ। বনলতা সেনের চোখ, তাকে কার সাথে তুলনা করা হচ্ছে? একটু বোর্ডটা দেখাবেন। হ্যাঁ, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই হচ্ছে লাইন। তাহলে বনলতা সেনের চোখ, বনলতা সেন কিন্তু নয়, বনলতা সেনের চোখ হচ্ছে তুলনার লক্ষ্য। কার সাথে তুলনা করছেন? পাখির নীড়। তাহলে দুটো সম্পূর্ণ বিসদৃশ বস্তু, উপমান হচ্ছে পাখির নীড়, বনলতা সেনের চোখ হচ্ছে, এক কথায় চোখ হচ্ছে উপমান, আর মতো হচ্ছে তুলনাবাচক বা সাদৃশ্যবাচক শব্দ। খেয়াল করো,
জীবনানন্দ কত বড় শক্তিধর কবি এটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। তিনি সাধারণ ধর্মটি উল্লেখই করলেন, এখানে কোনটা অনুপস্থিত? সাধারণ ধর্ম এই তিনি পাঠকদের দরবারে ছেড়ে দিলেন যে তোমরা তোমাদের মতো করে বাবা এখান থেকে সাধারণ ধর্মটি বুঝে নাও। কি ভয়ানক কবি ভাবো, কবি সাধারণ ধর্মটা উল্লেখ করে দিয়ে তুলনা করছেন, এটা একদিক, আবার সাধারণ ধর্মটা পাঠকদের দরবারে ছেড়ে দিয়ে বলছেন তোমরা বুঝে নাও, আমরা আমাদের মতো যে কোনো ভাবে বুঝতে পারি। পাখির নীড়ের সাথে বনলতা সেনের চোখ কোন জায়গায় মিল? আর সব থেকে ভালো সাধারণ ধর্মটি কি? আশ্রয়। পাখির নীড় যেমন পাখির কাছে আশ্রয়, বনলতা সেনের চোখ তেমনি ভাবে কবির কাছে আশ্রয়। এই আশ্রয়টা এই সাধারণ ধর্মটা উল্লেখই করলেন না তিনি। একজন ভালো কবির কাজ হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি গুলোকে তৈরি করে দেওয়া। একজন পাঠক এটাকে আশ্রয় হিসেবে নিতে পারে, শান্তি হিসেবে নিতে পারে, হোয়াটএভার ইট ইজ। মূল কেন্দ্রীয় শর্তটা কি? পাখির নীড় পাখিকে কি দেয়? আশ্রয় দেয়। বনলতা সেনের চোখ কবিকে সেই আশ্রয়টা দিয়ে দেয়। কি ভয়ানক রোম্যান্টিসিজম! সাধারণ ধর্মটা উল্লেখ করলো, আমরা এটাকে কি বলবো? লুপ্তপনা। ধরা যাক আমাদের আরেকটি লাইন আমি তোমাদের বলি। আকাশ সোনার বর্ণ, আমি আর বোর্ডে লিখছি না, তোমরা শুনে নাও। আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ। আকাশ সোনার বর্ণ, আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ। এই যে লাইনটা, এর মধ্যে উপমেয় কে? আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ। আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ। তাহলে এই লাইনটা পড়ে হট করে আমরা গুলিয়ে ফেলতে পারি, কিন্তু একটুখানি মাইনুটলি পড়লেই বুঝতে পারছি আকাশকে তুলনা করা হচ্ছে। তাহলে উপমেয় আকাশ, উপমানটাকে, আকাশকে কার সাথে তুলনা করা হচ্ছে? আকাশকে তুলনা, এই লাইনটা পড়ে বুঝতে হবে। এই জায়গাগুলোতে আমরা একটু গুলিয়ে ফেলি। ভেরি গুড। আকাশকে তুলনা করা হচ্ছে কিন্তু সমুদ্রের সাথে। খেয়াল করো, আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ। আকাশের যে সূর্যের আলোক ছটায় তার যে বর্ণটি ধারণ করেছে, যা তাকে দেখে মনে হচ্ছে সমুদ্রে যেন গলা গলা সোনা পড়ে আছে। তাহলে সমুদ্র আর আকাশ এই দুটি বিসদৃশ্য অবস্থানের মধ্যে তুলনা টানছে। সাধারণ ধর্মটা কি? দুটোতেই কমন কোনটা? সোনার বর্ণ। সমুদ্রতেও সোনার বর্ণ, আকাশেও সোনার বর্ণ, কিন্তু এখানে অনুপস্থিত কি? সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ। তার মানে যে কোনো একটা, যে কোনো দুটো, যে কোনো তিনটেই অনুপস্থিত, শুধু উপমেয় আছে। এরকম লাইন প্রায় নেই, মানে কেউ তৈরি করতে পারে, কিন্তু উপমেয়টাকে বাবা কিন্তু আমরা বাদ দিতে পারবো না। উপমেয়কে আমরা লুপ্তপমা, এটা একটা ভুল কনসেপ্ট হয়ে আছে। অনেক বইতে এই সংজ্ঞাটাই তোমরা পাবে। সাদৃশ্য অলংকারের কোনো একটি, কোনো দুটি, কোনো তিনটি, কোনো চারটি তৈরি হবে কি করে বাবা? উপমেয়টা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মজা হচ্ছে আমরা দেখতে পাবো এই অলংকারের পাশাপাশি, মানে এই লুপ্তপমার পাশাপাশি এমনটা যদি, এটাও খুব আমাদের ক্ষেত্রে চেনার একটা সহজ উপায়, যে তুমি উপমেয়টাকে খুব তাড়াতাড়ি ডিনোট করে ফেলেছো, তার চারপাশে একাধিক উপমান মালা করে আছে। খেয়াল করো, উপমেয় একটাই কনস্ট্যান্ট। উপমাতে উপমেয় একটা কনস্ট্যান্ট সব সময় থাকে, যটা শ্রেণীর নামই বলি না কেন। কিন্তু তার চারপাশে অনেকগুলো উপমান হয়ে আছে মালার মতো, আমরা তাকেই কিন্তু নাম দেব মালোপম। এক্স্যাক্টলি, উপমেয় একটা,
তার চারপাশে মালার মতো অনেকগুলো উপমানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই মালোপমার সাথে আমরা যে অর্থালঙ্কারটা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে মালা রূপক। আসবো, গোলাবো না কেন, এখন থেকে এই ভুলগুলোকে শুধরানো, এই ছোট ছোট ভুলগুলো অলংকার ভুল করায় আমাদের। কোথায় পার্থক্য রূপকে গেলে বুঝতে পারবে। মালোপমা তাহলে একটি উপমেয়, তার চারপাশে অনেকগুলো উপমানের মালা। আমি আর বোর্ডে লিখছি না, উদাহরণ দিচ্ছি একটা, তোমরা শুনে নাও। তোমার সে চুল, তোমার সে চুল জড়ানো সুতোর মতো, নিশীথের মেঘের মতো। মানে অনেক সময় কবি কি করছেন, একটা উপমান দিয়ে না খুব একটা তৃপ্তি পাচ্ছেন, আরো কিছু আরো কিছু। তোমার সে চুল জড়ানো সুতোর মতো, নিশীথের মেঘের মতো। অবভিয়াসলি চুল উপমেয়, কিন্তু উপমান কিন্তু একাধিক, একের অধিক, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। একটা জড়ানো সুতো আর একটা নিশীথের মেঘ, একটা জড়ানো সুতো, একটা নিশীথের মেঘ। তাহলে দেখো উপমেয়কে চারপাশে প্রদক্ষিণ করে এই অবস্থানটি নির্মিত হয়ে গেল। উপমেয় কি কনস্ট্যান্ট থাকলো, উপমানের মালা হয়ে গেল। যদি প্রশ্ন আসে এই মালাটা কার উপমানের, অবভিয়াসলি উপমান, উপমেয়ের তো হতে পারে না। এবং যদি ব্যাপারটা এরকম হয় যে আর কোনো বিসদৃশ অবস্থানের মধ্যে তুলনা নয়, কেবল একটা বিসদৃশ বস্তু বা বিষয় থেকে অন্য একটা বিষয়ের রিকগনিশন হচ্ছে, মনে পড়ে যাচ্ছে, স্মরণ হচ্ছে, দন্তে স্বয়ম র মূর্ধন্য, মনে পড়ে যাচ্ছে। কালো জল ঢালতে গিয়ে কৃষ্ণের কথা রাধার মনে আসছে। কালো জল আর কৃষ্ণ দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, কোনো এটাও এক প্রকার তুলনাই, ঘুরিয়ে নাক দেখা, কিন্তু মনে পড়া, মনে পড়া, মনে পড়া, রিকগনিশন। কি লিখেছো, সাধারণ ধর্ম কি নেই? সাধারণ এই ও আগের উদাহরণটিতে তোমার সে চুল জড়ানো সুতো আর নিশীথের মেঘ, এখানে সাধারণ ধর্মটাও লুপ্ত করে দেওয়া হয়েছে, এখানে সাধারণ ধর্মটিও নেই। একদমই ঠিকই ধরেছো। আমি এটা বলে দিই প্রসঙ্গে প্রসঙ্গে, ভালো প্রশ্ন করেছো। সাধারণ ধর্মটি লুপ্ত, তাহলে লুপ্তপমা না করে কেন মালোপমা করছি? লুপ্তপমাও বলতে পারি, সাধারণ ধর্ম তো নেই। জড়ানো সুতোর মতো আর তোমার চুল জড়ানো সুতোটা দিয়ে তাও বলতে পারি। নিশীথের মেঘ আর তোমার চুলের মধ্যে কি সাধারণ ধর্ম সেটা কবি বলে দিলেন। একটার মধ্যে জড়ানো সুতোর অ্যাম্বিয়েন্সটাকে আমি খুঁজে নিতে পারি, কিন্তু এটাকে মালোপমা করছি কারণ তুমি দেখো উপমান একাধিক। যখন একই এরকমটা হতেই পারে, একটা লাইনে একই অলংকারের অনেকগুলো শ্রেণী হয়ে যাচ্ছে, বা একই লাইনে অনেকগুলো অলংকার একসাথে হয়ে যাচ্ছে, তখন তোমাকে ট্যালি করতে হবে যে যদি একটাই অপশনে তোমাকে ঠিক করতে হয় তাহলে তোমাকে ট্যালি করতে হবে কার প্রভাবটা বেশি। এখানে উপমান একাধিক, এর প্রভাবটা বেশি নাকি সাধারণ ধর্ম অনুপস্থিত তার প্রভাবটা বেশি। যদি তাই হয় তাহলে অবভিয়াসলি উপমানের মালাকে সামনে রেখে আমি মালোপমা করব। কিন্তু প্রশ্নকর্তা যদি এরকম অপশন দিয়ে দেয় লুপ্তপমাও আবার মালোপমাও উভয়ই সঠিক, আমরা তখন সেটাকে আনসার করব। যেমন অপশন থাকবে সেই অনুযায়ী আমরা আনসার করছি। কেমন, যে প্রশ্ন করেছিলে ক্লিয়ার? স্মরণোপমায় যাচ্ছে, ভালো প্রশ্ন করেছো, স্মরণোপমায় যাচ্ছে। স্মরণোপমায় আমরা দেখতে পাচ্ছি মনে পড়া, এক ধরনের আমরা বলতে পারি রিকগনিশন হওয়া, মনে পড়ছে মনে পড়ছে। সহজে উপমেয় উপমান চেনার একমাত্র উপায় হচ্ছে কিন্তু বারবার কবিতা পড়া। হ্যাঁ, কবিতাটা পড়লেই তুমি বুঝতে পারবে কোন জায়গা থেকে কোন জায়গায় কে তুলনার লক্ষ্য আর কাকে তুলনার কার সাথে তুলনা করা হচ্ছে। এটা কবিতা বারবার পড়ে পড়ে, এটার আর কোনো শর্টকাট মেথড নেই। স্মরণোপমার ক্ষেত্রে তাহলে আমরা এটা মাথায় রাখছি, মনে পড়াটা যদি থাকে, শুধু তুলনাকে আমরা আলাদা করে, উপমেয় আর উপমানকে আলাদা করে চেনার কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি এই মনে পড়াটা দেখলেই
স্মরণোপমা করে দিচ্ছ। মনে রাখবে উপমান আরো অনেক শ্রেণী। আমরা শ্যামাপদ চক্রবর্তীতে বস্তু প্রতিবস্তু, বিম্ব প্রতিবিম্ব, এই দুটো বিভাগকে একটু স্টেপ অ্যাসাইড করে রাখছি, এটাকে ছেড়ে যাব না, করব, কিন্তু এই দুটো যে হয় না, অর্থালঙ্কারের সাদৃশ্যের সেটটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কিন্তু এর মধ্যে ঢোকার চেষ্টা করব। কেমন? আর কোন শ্রেণী উপমার কিন্তু অন্য যত রকম বই তোমাদের কাছে থাকুক, কোন কোন বইতে মহোপমা বলে একটা, মহাকাব্যের উপমা বলে একটা উপমা শ্রেণী করেছেন, সম্ভবত পরেশচন্দ্র ভট্টাচার্য, দেখবো না, হয় না। এই চারটেই মুখ্য শ্রেণী: পূর্ণপমা, মালোপমা, লুপ্তপমা, স্মরণোপমা। আমি যে মেথডটার কথা বলতে চাইছিলাম সেটা এবার বলি। আমরা এই যে উপমা থেকে যাত্রাটা শুরু করলাম না, উপমাটা থেকে তো এখন পরপর 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 এগোতে 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 যাব। এই যাত্রাকালে আমরা কনস্ট্যান্ট করেছি উপমেয় আর উপমান, এই দুটো বস্তু। উপমার ক্ষেত্রে এদের গ্যাপিংটা খেয়াল করো। উপমার ক্ষেত্রে এদের মধ্যেকার যে আমরা বলতে পারি ব্যবধান, সেটা সব থেকে বেশি। কারণ দুটো বিসদৃশ বস্তুর মধ্যে কোনো একটা সাধারণ গুণ দিয়ে তুলনা করা হচ্ছে। এরপর থেকে আমরা যে অলংকারগুলো করতে করতে যাব, এই দুটোর ব্যবধান কমতে কমতে যাবে এবং সেই অনুযায়ী ক্রোনোলজি তৈরি করব। কি বললাম? উপমা অলংকারে উপমেয় আর উপমানের মধ্যেকার ব্যবধান সর্বাধিক, আর এরা এখন যে অলংকারগুলো আমরা আলোচনা করতে করতে যাব ক্রোনোলজিক্যালি, তাতে তাদের ব্যবধান কমতে কমতে যাবে। মেথডটা হচ্ছে একবার এদের ব্যবধান কমা, তারপর আবার এদের মধ্যে ঝগড়া হবে, ব্যবধান বাড়তে বাড়তে যাবে এবং এরা দূরে সরতে সরতে যাবে। এইটা হচ্ছে সাদৃশ্যের মনে রাখার মেথড। কোনোদিন ভুল হবে না, হয়ে গেলেই বুঝতে পারবে, সবকটা অর্থালঙ্কার আলোচনা হয়ে গেলেই বুঝতে পারবে। তাই দ্বিতীয় পজিশনে আমার ভিডিওটি অফ হয়ে গেল কেন হঠাৎ? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আওয়াজ শোনা যাচ্ছে, ভিডিওটা অফ হয়ে গেছে। হোস্ট আমার ভিডিওটি হঠাৎ অফ করে দিয়েছেন, আমি অনুরোধ করব আবার অন করতে। না স্যার, ভিডিও তো অন করার পারমিশন আছে, আপনি অন করুন না। হচ্ছে না, দেখুন আমাকে দেখাচ্ছি ইউ ক্যান নট স্টার্ট ইউর ভিডিও বিকজ দ্য হোস্ট হ্যাজ স্টপড ইট। কিন্তু আমার এখানে তো স্টার্ট ভিডিওর অপশন রয়েছে। দাঁড়ান, আপনি আরেকবার চেষ্টা করুন। আমাকে এটাই দেখাচ্ছে বারবার। এবার দেখুন তো। এবার আসছে। তো যেটা বলছিলাম, তাই উপমার পরে ডেফিনেটলি যে অর্থালঙ্কারটি আসবে, এই মেথডটা মনে রেখো, এই মেথডটা মনে রেখো। মেথডটা হচ্ছে কাছে আসা দূরে যাওয়া, এটাই হচ্ছে টেকনিক। দ্বিতীয় অলঙ্কারটি হবে রূপক। রূপকের মধ্যে কিন্তু আর তুলনা নেই। রূপকের মধ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে অভেদত্ব। এতটাই এদের মিল হয়ে গেল হঠাৎ করে যে এখন একে অপরের প্রায় গা ঘেঁষাঘেঁষি করে আছে। রূপকে আমরা কি পাই? উপমেয় আর উপমান পাশাপাশি বসে ফেলেছে, পাই না? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, পাই না? মানব আর জমিন পাশাপাশি বসে পড়ছে। কি বললাম? আবার বলছি, উপমা অলংকারে যে উপমেয় আর যে উপমান দূরে ছিল, তাদের মধ্যে ব্যবধানটি দূরে ছিল, তাদের মধ্যে বৈসাদৃশ্য বেশি ছিল, কোনো একটা গুণে তাদের মধ্যে তুলনা সম্ভব হচ্ছিল, যাকে আমরা সাধারণ ধর্ম বলে ডিনোট করছি। এখন সেই গ্যাপিংটা এতটাই কমে গেছে যে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ হচ্ছে, একটাকে আরেকটা থেকে আলাদা করা যাচ্ছে না। শিশু ফুল, শিশু রূপ ফুল, যাই শিশু তাই ফুল হয়ে গেছে। মানব জমিন, যাই মানব তাই জমিন হয়ে গেছে, দুটোকে আলাদা করা যাচ্ছে না। উপমেয় আর উপমান সাধারণত
সব ক্ষেত্রে নয়, সাঙ্গরূপকে নয়, যতগুলো শ্রেণী আছে এক এক করে যাচ্ছি। সাধারণত রূপকে পাশাপাশি বসে পড়ে, উপমেয় আর উপমান দুটো পাশাপাশি জুড়ে হাত ধরাধরি করে বসে থাকে। না না, উপমেয়কে উপমানকে উপমেয় বলে মনে হয় না, অভেদটাকে ফিল করি, মনে হওয়াটা উৎপ্রেক্ষায় আসবে। আমরা অভেদটাকে ফিল করি, অভেদ অভেদ দুটো প্রায় এক, আলাদা করা যাচ্ছে না, হাত ধরাধরি করে বসে পড়েছে। যেমন আমরা যদি উদাহরণ দিই, সব থেকে কমন একটা উদাহরণ দিলাম যে যৌবনের বনে মন হারাইয়া গেল। যৌবনের বনে, যৌবনের বনে, যাই যৌবন তাই বন, পাশাপাশি বসে পড়েছে। অভেদ করতে গেলে বাবা তো তোমাদের দুজনকে তো হাত ধরাধরি করে পাশে বসাতে হবে। দেখো, খেয়াল করে দেখো, যৌবন আর বন পাশাপাশি বসিয়ে দিয়েছে। এবং এই যে শ্রেণীটা আমরা তৈরি করছি রূপকের ক্ষেত্রে, এই যে মিলটা ঘটে গেল, এই মিলটাকে সামনে রেখে 5 রকম ডাইমেনশন রূপক অলংকারের আমরা পাবো। প্রথম ডাইমেনশন মানে বেসিক্যালি একটা শ্রেণী, প্রথম শ্রেণী যেখানে একটাই উপমেয় আর একটাই উপমান, যেখানে একটাই উপমেয় একটাই উপমান পাশাপাশি বসে এই অভেদটাকে ফুটিয়ে তোলে, তাই নিরঙ্গ রূপক। তাই নিরঙ্গ রূপক, নিরঙ্গ মানে কি, নেই অঙ্গ যার, আর কোনো অঙ্গ নেই, আর কোনো উপমেয় এক্সট্রা নেই, কোনো উপমান এক্সট্রা নেই, একটাই উপমেয় একটাই উপমান। যেগুলো ইন জেনারেল রূপক অলংকার আমরা পাই, ইন জেনারেল যে রূপক অলংকার গুলোর মধ্যে কি আমরা স্থিত হই, সবই নিরঙ্গ রূপকের মধ্যে পড়ে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, যে জায়গাটা আমাদের ভুল হয়, আমি একটু লাইন লিখছি ত্রিপদী স্টাইলে বোর্ডে তোমাদের সুবিধার জন্য। ত্রিপদী স্টাইলে নিরঙ্গ রূপক হয়ে গেল, আমরা এর পরের রূপকের শ্রেণীতে যাচ্ছি, সেটা কি একটু পরেই বুঝতে পারবে। তার আগে ত্রিপদী স্টাইলে দুটো লাইন লেখো। প্রথমে বাদিক ঘেঁষে, নন্দের নন্দন চাঁদ, নন্দের নন্দন চাঁদ, তারপর মাঝে গ্যাপ দিয়ে ডান দিক ঘেঁষে, পাতিয়া রূপের ফাঁদ, পাতিয়া রূপের ফাঁদ, নিচে মাঝখানে ব্যাধ ছিল কদম্বের তলে, ব্যাধ ছিল কদম্বের তলে। পরের লাইন, দিয়া হাস্য সুধাচার, দিয়া হাস্য সুধাচার, গ্যাপ দিয়ে ডান দিক ঘেঁষে, অঙ্গ ছটা, অঙ্গ ছটা, আঠা তার, আঠা তার, মাঝে আঁখি পাখি তাহাতে পড়িল, আঁখি পাখি তাহাতে পড়িল। এই চারটে লাইন একটু বোর্ডটা দেখাচ্ছি এবার। নন্দের নন্দন চাঁদ, পাতিয়া রূপের ফাঁদ, ব্যাধ ছিল কদম্বের তলে, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার, আঁখি পাখি তাহাতে পড়িল। হলো, প্রথমটা ছিল নিরঙ্গ, নিরঙ্গ মানে নেই অঙ্গ যার, ননর্থক বহুব্রীহি। এখন যেটি হচ্ছে সাঙ্গ, অঙ্গের সহিত বর্তমান। এখন অঙ্গ আছে, উপমেয়েরও অঙ্গ আছে, উপমানেরও অঙ্গ আছে। তার মানে একটা মূল উপমেয়
আরেকটা মূল উপমানকে আমরা ডিনোট করব, তার সাথে সাথে তার অঙ্গগুলোকেও ডিনোট করে দেখব তাদেরও অভেদ হয়েছে। মূল উপমেয় আর মূল উপমানের অভেদ তো হবেই, এর সাথে সাথে সেই উপমানে এবং সেই উপমের অঙ্গগুলোরও অভেদ হবে। যে রূপক অলংকারে তাই সাঙ্গ রূপক। উদাহরণটাকে একটু ক্লাসিফিকেশনের জায়গায় যাই, বিশ্লেষণের জায়গায় যাই, তাহলে বুঝতে পারবো। তোমাদের কাছে প্রশ্ন, তোমরা পার্টিসিপেট করবে, যে এখানে মূল উপমেয়টি কে, কাকে মূল তুলনার লক্ষ্য করা হয়েছে, সেটা কি আমরা বুঝতে পারছি লাইনটা পড়ে? চাঁদ। নন্দের নন্দন চাঁদ, মানে না, পাখি কখনোই নয়, নন্দের নন্দন চাঁদ, যাকে কৃষ্ণকে আমরা সাধারণভাবে কৃষ্ণ বলছি, একদমই তাই। গৌরাঙ্গ হতে পারে, কৃষ্ণ হতে পারে, গৌরাঙ্গ তো বাইরে কৃষ্ণ ভেতরে রাধা, আমরা ধরে নিচ্ছি কৃষ্ণই, নন্দের নন্দন চাঁদ বেসিক্যালি কৃষ্ণই। এবং কৃষ্ণ যদি মূল তুলনার লক্ষ্য হয়, তাহলে তাকে কার সাথে তুলনা করা হয়েছে? উপমানকে, মূল উপমানকে। ব্যাধ, শিকারী, লাইনটা এত দারুণ, কৃষ্ণ শিকার করতে বসেছে ব্যাধের মতো। খেয়াল করো, নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, ব্যাধ ছিল কদম্বের তলে, নন্দের নন্দন হয়ে যাচ্ছে ব্যাধ বা শিকারী, পাশাপাশি বসেনি। এই সাঙ্গ রূপকেই আমরা একমাত্র দেখতে পাবো উপমেয় উপমান, মূল উপমেয় মূল উপমান পাশাপাশি বসবে না, কিন্তু চিনতে পারবো। এবার পরের স্টেপটা কি? কৃষ্ণের কি কি অঙ্গ এই লাইনে আছে, আর ব্যাধের কি কি অঙ্গ এই লাইনে আছে। কৃষ্ণের কি কি অঙ্গ পাচ্ছি? রূপ। অঙ্গ মানে কি? কৃষ্ণের সাথে জড়িত কি কি শব্দ, তার রূপ, তার হাসি, তার অঙ্গ ছটা পাচ্ছি। মূল উপমেয় কৃষ্ণের অঙ্গ এই তিনটে পাচ্ছি, রূপ, হাসি, অঙ্গ ছটা। তাহলে ব্যাধের কি কি অঙ্গ পাচ্ছি? তার পাশে পাশেই দেখো, ফাঁদ, চার আর আঠা, দেখো ডবল আন্ডারলাইন করে দেখালাম। রূপ মূল উপমের অঙ্গ, ফাঁদ মূল উপমানের অঙ্গ। তেমনি ভাবে হাসি, সুধা, মিষ্টি মিষ্টি কথা, মূল উপমে কৃষ্ণের অঙ্গ। আর চারা, চার মানে চারা, টোপ, ব্যাধের অঙ্গ। অঙ্গ ছটা, মূল উপমের অঙ্গ, আঠা মূল উপমানের অঙ্গ। তাহলে মূল উপমেয় মূল উপমানের অভেদ তো হলোই, তার অঙ্গগুলোরও অভেদ হলো, এবং অঙ্গগুলো দেখো পাশাপাশি বসে অভেদ হয়েছে। এই সাঙ্গরূপকে মূল উপমেয় মূল উপমান পাশাপাশি বসে অভেদ হয় না, তার অঙ্গগুলো কিন্তু পাশাপাশি বসে অভেদ হয়। দেখো, রূপ, ফাঁদ, আঁখি পাখিতে পড়ে যাচ্ছি আমি, যাদের প্রশ্ন আঁখি পাখি নিয়ে আমি পড়ে আসছি। রূপ, ফাঁদ, অঙ্গ ছটা, আঠা, সুধা, চার। লাইনটার মানে কি? এই গোটা চারটে লাইনের মানে হচ্ছে কৃষ্ণ তার রূপের ফাঁদ নিয়ে একজন শিকারীর মতোই বসে শিকার, শিকার কার করছে? গোপনারী বা রাধা, অন্যান্য গোপনারী হতে পারে, বা মূলত রাধারই শিকারে বসেছে। চারাটা কি? তার হাসি, মিষ্টি মিষ্টি কথা। তার ফাঁদটা কি? তার রূপ। আর ওই চারা দেখে ওই ফাঁদে পড়ে গেলে শিকারী যেমন, শিকার যেমন উঠতে পারে না, আঠা থাকে, জালের মধ্যে আঠা দেওয়া থাকে, তেমনি অঙ্গ ছটা, তার ওই দেহ কান্তি হচ্ছে ওই আঠার মতো লেগে থাকার মতো ব্যাপার। তাহলে কৃষ্ণ এখানে শিকারীর প্রকল্পে, কবির কল্পনায় ব্যাখ্যাত হলেন। মূল উপমেয় মূল উপমানের অভেদ্য হলোই তার অঙ্গগুলোর অভেদ্য হলো। অঙ্গের সহিত বর্তমান যে রূপক, তাই সাঙ্গ রূপক। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলের? খুব ইজি, কিন্তু কোনো জটিলতা নেই। এবং লাস্ট লাইনে গিয়ে আঁখি পাখিটা একটা নিরঙ্গ রূপক হিসেবে থাকছে। এখানে আঁখি পাখিটা ডেফিনেটলি আলাদা একটা উপমেয় উপমান, কিন্তু খুব সেপারেটলি। এর সাথে মূল উপমেয় মূল উপমানেরও কোনো সম্পর্ক নেই, অঙ্গগুলোরও কোনো সম্পর্ক নেই। লাস্ট লাইনটা যদি শুধু দেয় একটা নিরঙ্গ রূপকের লাইন,
কিন্তু গোটাটার পার্সপেক্টিভে এটা একটা সাঙ্গ রূপক, মূল উপমেয় মূল উপমানের সাথে তার অঙ্গগুলোর অভেদ হতে হতে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা প্রত্যেকের? নিরঙ্গ হ্যাঁ স্যার, সাঙ্গ। ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিচ্ছি, তার আগে আমি আরেকটা উদাহরণ দেব সাঙ্গরূপকে। দেখো, তোমাদের মেঘনাদ বধ থেকেই দিচ্ছি। তোমাদের মেঘনাদ বধ কাব্য যেটি পড়া, তোমরা, আমি আর বোর্ডে লিখছি না, তোমরা বলবে, আমি লাইনটা বলছি, তোমরা লিখবে। শোকের ঝড় বহিল সভাতে, শোকের ঝড় বহিল সভাতে, প্রথম লাইন। শোকের ঝড় বহিল সভাতে, একটু দ্রুত লিখবে। পরের লাইন, শোভিল চৌদিকে, শোভিল চৌদিকে সুরসুন্দরীর রূপে, একই লাইনে লিখছো, শোভিল চৌদিকে সুরসুন্দরীর রূপে। তৃতীয় লাইন, বামাকুল, সেমিকোলন, একই লাইনে লিখছো, মুক্ত কেশ ও মেঘমালা, সেমিকোলন, একই লাইনে লিখছো, ঘন। তাহলে তৃতীয় লাইনটা কি? বামাকুল, মুক্ত কেশ ও মেঘমালা, ঘন। চতুর্থ লাইন, নিঃশ্বাস প্রবল বায়ু, নিঃশ্বাস প্রবল বায়ু, সেমিকোলন, অশ্রু বাড়িধারা, একই লাইনে, অশ্রু বাড়িধারা। লাস্ট লাইন, আষাঢ়, আ দন্তস্বয় আকার র, আষাঢ়, সেমিকোলন, জিমুত মন্দ্র হাহাকার রব, জিমুত মন্দ্র হাহাকার রব। আমি একবার গোটাটা বলে দিচ্ছি। শোকের ঝড় বহিল সভাতে, শোভিল চৌদিকে সুরসুন্দরীর রূপে, বামাকুল, মুক্ত কেশ ও মেঘমালা, ঘন নিঃশ্বাস প্রবল বায়ু, অশ্রু বাড়িধারা, আষাঢ়, জিমুত মন্দ্র হাহাকার রব। তোমাদের কাছে প্রশ্ন, মূল উপমেয়কে কি আমরা ইন্ডিকেট করতে পারছি? মূল উপমেয়কে আমরা তাহলে ইন্ডিকেট করতে পারছি। বামাকুলের, বামাকুলের শোক, বামাকুলের শোক মানে নারীদের শোক। এই শোককে কার সাথে তুলনা করা হচ্ছে? এই শোককে কার সাথে তুলনা করা হচ্ছে? ঝড়। ভেরি গুড, ঝড়। তাহলে মূল উপমান ঝড়, মূল উপমেয় শোক। এবং এই ঝড় আর শোক পাশাপাশি বসেনি, কিন্তু তাদের অঙ্গগুলোকে এবার যদি চিহ্নিত করি, কি কি? উপমেয় বামাকুলের শোকের অঙ্গ হচ্ছে মুক্ত কেশ, ঘন ঘন নিঃশ্বাস, অশ্রু ভারী ধারা, হাহাকার রব। শোকের যা যা সিমটমস সবগুলোই কবি বলে দিয়েছে। মুক্ত কেশ, ঘন ঘন নিঃশ্বাস, অশ্রু ভারী ধারা, হাহাকার রব। আর মূল উপমান যিনি ঝড়, তার কি কি? মেঘমালা, প্রবল বায়ু, আষাঢ়, জিমুত মন্দ্র মানে মেঘের গর্জন, জিমুত মন্দ্র। দেখো এই যে অঙ্গগুলোকে আমরা ডিনোট করলাম উপমেয়ের আর উপমানের, তারা পাশাপাশি বসে অভেদ হয়েছে না? মূল উপমেয় মূল উপমান পাশাপাশি বসে অভেদ হলো না, এমনি অভেদ হলো, কিন্তু তাদের অঙ্গগুলো পাশাপাশি বসে অভেদ হলো না। তাহলে যে রূপক অলংকারে মূল উপমেয় মূল উপমানের অভেদ হওয়ার পাশাপাশি তাদের অঙ্গগুলো অভেদ হয়, আমরা তাকে সাঙ্গরূপক বলছি। আশা করি পরিষ্কার হয়েছে। প্র্যাকটিস তো করবো আমরা আরো। কিন্তু আমরা যখন যে জায়গাটায় যেতে চাইছি, এখান থেকে আমরা যখন এর পরের এই রূপকের শ্রেণীটার মধ্যে প্রবেশ করব, যেটাকে আমরা বলছি মালা রূপক। আমি বলেছিলাম মালোপমাটি আমার মাথায় থাকছে, এখন আমি আসছি মালা রূপকের ক্ষেত্রে। মালোপমা আর মালা রূপক এই দুটো আমাদের সব থেকে গুলিয়ে যায়। এখানে কিন্তু আর এই অঙ্গের কোনো ব্যবহার নেই। অঙ্গের যা ব্যবহার সাঙ্গতে হয়ে গেল, অঙ্গের ব্যবহার
একটাই উপমেয় একটাই উপমান নিরঙ্গতে হয়ে গেছে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমরা যখন এরকম কোন লাইন পাই, আমি বোর্ডে এটা একটু লিখবো, আমার সাথে সাথেই তোমরাও লিখবে। শীতের অরণি পিয়া, শীতের অরণি পিয়া গিরিশের বা, একই লাইনেই লিখবে। শীতের অরণি পিয়া গিরিশের বা, পরের লাইন বরিশার ছত্রপিয়া দরিয়ার না। এই দুটো লাইন লিখলাম। শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্রপিয়া দরিয়ার না, লিখলাম। এবার দেখো এখানে কিন্তু কোনো অঙ্গ নেই, মূল উপমেয় একজন পিয়া বা প্রিয়তমা মাঝখানে বসে আছে, আর চারিদিকে এই মূল উপমেয়র চারিদিকে মালার মতো কতগুলো উপমান অভেদ করেছে। কিভাবে দেখো, শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বরিশার ছাতা, দরিয়ার না, মানে প্রিয়তমা সবই। শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, সাগরের নৌকা, প্রিয়তমাকে প্রায় সমস্ত অ্যাম্বিয়েন্সে কবি কল্পনা করতে পারছে। মাঝখানে বসে আছে পিয়া বা প্রিয়তম। প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, যেটা কেন মালপমা নয়, এটা কেন মালা রূপক বলছি? পার্থক্যটা কি কেউ ধরতে পেরেছো? কেন এটা মালা রূপক, আমি মালপমা বলছি না? কেউ কি পার্থক্যটা ধরতে পেরেছো? তাহলে আমি খুব খুশি হব। স্যার এখানে উপমেয়ের অঙ্গগুলো অঙ্গ আছে, উপমান এখানে তুলনা করা হয়নি। ভেরি গুড, কে বললো এই কথাটা? বিশ্বজিৎ। একদমই তাই, মানে কোনো অঙ্গের ব্যাপার নেই, এটাই তো চিৎকার করে করে বলছি, অঙ্গের ব্যাপার নেই, অঙ্গের ব্যাপার নেই, অভেদ হচ্ছে। কিন্তু দেখো তুলনাবাচক শব্দ নেই। মালপমা আর মালা রূপকের মধ্যে প্রধানতম পার্থক্য যেটি, মালপমাতে তুলনাবাচক শব্দ থাকতেই হবে। তুমি যখন তুলনা করছো এবং মালপমায় তুলনা করছো, একটা উপমেয়ের সাথে একাধিক উপমানের তুলনা করছো, ডেফিনেটলি তোমাকে মত বা এই ধরনের কোন শব্দ প্রয়োগ করে, তুলনাবাচক শব্দ প্রয়োগ করে তোমাকে দেখাতে হবে। কিন্তু এখানে তো বাবা অভেদ হচ্ছে। অভেদ হচ্ছে মানে মাঝখানে বসে পড়েছে তোমার উপমেয়, মাঝখানে এখানে বসেছে, অন্য জায়গায় নাও বুঝতে পারে, কিন্তু তার চারিদিকে মালার মতো যে উপমানগুলো ঘুরে ফিরে থাকবে, কোনো তুলনাবাচক শব্দে তারা তুলনাকে বোঝাবে না, অভেদত্বকে বোঝাবে। অঙ্গের কোনো ব্যাপারই নেই এখানে, অভেদত্বকে বোঝাবে। তাই এটি মালা রূপক। কেমন? আচ্ছা, কারোর মাইক্রোফোন একটু অন আছে, অঞ্জলি, আমি অনুরোধ করবো অফ করে দাও। এবার যদি আমরা এই মালা রূপ, তাহলে কি কি রূপকের কথা বললাম? নিরঙ্গ, সাঙ্গ, মালা। চতুর্থ, না, সাধারণ ধর্ম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, তুলনাবাচক শব্দটাই মূল। মালপমার সাথে মালা রূপকের এই যে অভেদত্ব, একটাই হচ্ছে আর একটাই হচ্ছে না, সেটা পার্থক্যই করে দিচ্ছে তুলনাবাচক। কেমন? এইটাকে আমরা ডিনোট করি। চতুর্থ যে রূপক অলংকারের শ্রেণী, সেটি হচ্ছে পরম্পরিত রূপক। পাঁচটা টোটাল শ্রেণী হবে। চতুর্থ শ্রেণী বা ক্লাসিফিকেশনটা হচ্ছে পরম্পরিত রূপক। এখন এই পরম্পরিত রূপক ব্যাপারটা কি? আমি বলেছিলাম নিরঙ্গ রূপকের ক্ষেত্রে একটাই উপমেয় একটাই উপমান। এখানে যে ঘটনাটা ঘটবে, আমি আগে একটা লাইন লিখি, আমার সাথে সাথে তোমরাও এই লাইনটা লিখবে। মরণের ফুল বড় হয়ে ফোটে, মরণের ফুল বড় হয়ে ফোটে, পরের লাইন জীবনের উদ্যানে, জীবনের উদ্যানে।
এই লাইনটা আমরা লিখলাম, মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে। বলো, খেয়াল করে দেখো এখানে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে। প্রথম যে অভেদটা হয়েছে মরণের সাথে ফুলের, একদম সরাসরি দেখে বলে দিতে পারি মরণ আর ফুল পাশাপাশি বসে অভেদ করে দিয়েছে। কিন্তু আরো একটা অভেদ হয়েছে, জীবন আর উদ্যান, হয়নি? জীবন আর উদ্যানেরও অভেদ হয়েছে, মরণ ফুলের অভেদ হয়েছে। তাহলে একই লাইনে দুবার অভেদ হচ্ছে, এটার মানে কি? একটু যদি আমরা খেয়াল করে দেখি তাহলেই বুঝতে পারবো মরণের সাথে ফুলের অভেদ হয়েছে বলেই জীবনের সাথে উদ্যানের অভেদ হয়েছে, তাই নয় কি? আমি কি বললাম? আমরা যদি এই লাইনটা পাঠ করে একটু মাইনুটলি খেয়াল করে দেখি, মরণের সাথে ফুলের অভেদ হয়েছে বলেই তো জীবনের সাথে উদ্যানের হলো। মরণ জীবন, ফুল উদ্যান, তাই নয় কি? তার মানে পরম্পরিত রূপক কাকে বলছি? একটি উপমের সাথে একটি উপমানের অভেদ কল্পনা যদি আরেকটি উপমের সাথে আরেকটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়, প্রথম অভেদের সেট আর দ্বিতীয় অভেদের সেট কার্য কারণ সূত্রে গ্রথিত থাকবে। কি বললাম? একটি উপমের সাথে একটি উপমানের অভেদ কল্পনা যদি অপর একটি উপমের সাথে অপর একটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়, তাহলে আমরা তাকে পরম্পরিত রূপক বলে চিহ্নিত করছি। পরিষ্কার? খুব ইজি, কিন্তু ভালো করে একটু ভেবে দেখো, কোনো জটিলতা নেই, কোনো চাপ নেই, খুব ইজি ভাবে এটাকে আমরা বোঝার চেষ্টা করছি। লাস্ট যে রূপকের শ্রেণী, এই নামটিও আমরা শুনেছি, অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক, এই রূপকটির যে মূল কেন্দ্র সেটা হচ্ছে এই অধিকারূঢ় শব্দটির অর্থের প্রণোদনার মধ্যে। অধিকারূঢ় মানে কি? অধিক রূপে আরূঢ় মানে জোর করে চাপিয়ে দাও। তার মানে এই রূপক অলংকারে একটা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কার উপর জোর করে চাপাচ্ছে? উপমানের সঙ্গে যদি কোনো অবাস্তব ধর্ম জোর করে অধিক রূপে চাপিয়ে দিয়ে তারপর ওই অবাস্তব ধর্ম যুক্ত উপমানের সঙ্গে উপমেয়ের অভেদ হয়, কোনো জটিলতা নেই, খুব সহজ করে বোঝো। আমি এক্ষুনি উদাহরণে যাব। কোনো একটি উপমানের সঙ্গে একটি উপমেয়ের অভেদ হচ্ছে, কিন্তু সেই উপমান একটা অবাস্তব ধর্মযুক্ত, মানে উপমানের সঙ্গে একটা অবাস্তব ধর্মকে আরূঢ় করে চাপিয়ে দিয়ে তারপর উপমের সাথে তার অভেদ হচ্ছে। আমি একটা লাইন লিখছি, আমি একটা লাইন বোর্ডে লিখছি, কালি শেষ হয়ে যাচ্ছে, আমি আশা করছি তোমরা দেখতে পাবে। লাইনটা লেখো, তুমি অচপল দামিনী। তুমি অচপল দামিনী, এই লাইনটা লেখো, তুমি অচপল দামিনী। এই লাইনটা সকলে লিখেছো? তুমি অচপল দামিনী। আমাকে একটা মিনিট একটু সময় দাও, আমি একটা ওষুধ খেতে হয় আমার 10টা, আমি জাস্ট খেয়ে আবার কন্টিনিউ করছি, 1 সেকেন্ড, আমি চলে আসছি।
শোনা যাচ্ছে আওয়াজ? তুমি অচপল দামিনী, দেখো তো এখানে মূল উপমেয়টিকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এই লাইনটিতে তুমি অচপল দামিনী, এই লাইনটিতে মূল উপমেয়কে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তুমি। ভেরি গুড। আর উপমান হচ্ছে দামিনী। দামিনী। দামিনী মানে বিদ্যুৎ, মানে কবি তার প্রেয়সী বা প্রিয়তমাকে বিদ্যুতের সাথে তুলনা করছে, কিন্তু সেই বিদ্যুৎটি কি? অচপল। অচপল মানে স্থির। বিদ্যুৎ কি কখনো স্থির হতে পারে? তাহলে বিদ্যুতের সাথে এই যে ধর্মটি আরোপ করা হলো, এটা একটা অবাস্তব ধর্ম। জোর করে চাপিয়ে দেওয়া হলো এই দামিনী বা বিদ্যুতের সাথে, এবং তারপর তুমির সাথে অভেদ করা হলো। তার মানে এই যে গোটা ব্যাপারটি, তুমি অচপল দামিনী, এই অসম্ভব ধর্মটি দামিনী নামক উপমানের উপর আরোপ করে তবে তোমার সাথে, তুমির সাথে অভেদ করা হচ্ছে, অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। এছাড়া কোন কোন বইতে সার্থক নিরর্থক রূপকের আমরা সন্ধান পাই, যৌবন থেকে ওই বন বা এগুলোকে কেটে ওই যেরকম সার্থক জমক নিরর্থক জমক, তেমনি কেউ কেউ এটারও রূপকের ক্ষেত্রে কেউ কেউ এইটার ইয়ে করতে চেয়েছে, কিন্তু আর কোন রকম ক্লাসিফিকেশন ঠিক নয়। ফলত আমরা রূপকের ক্ষেত্রে এই পাঁচটাকেই কিন্তু মান্যতা দিচ্ছি। এবার দেখো মজাটা, আমি বলেছিলাম কাছে আসবে তারপর দূরে যাবে, এখনো কাছে আসার প্রক্রিয়াটি চলছে। রূপকের ক্ষেত্রে এটা এতটাই তীব্রভাবে, রূপক অলংকারের ক্ষেত্রে এটা এতটাই তীব্রভাবে আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছিল। নিরঙ্গ রূপক মানে যে কোনো সাধারণ রূপক, যে কোনো একটাই উপমেয় একটা উপমানের অভেদ। এই প্রবণতাটি, এই কাছে আসার প্রবণতাটি এরপর আরো তীব্র হবে। উপমেয় আর উপমান এতটাই কাছে আসবে, এরপর এই তীব্রতাটা আরো এতটাই বেড়ে যাবে যে উপমেয়কে উপমান বলে, উপমেয় যে তাকেই উপমান বলে একটা উৎকট সংশয় হবে। এরপর থেকে যে ঘটনাটা ঘটতে চলেছে, যে তাদের এই উপমেয় উপমানের কাছে আসাটি এতটাই প্রবল ভাবে বেড়ে যাবে যে উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় হবে। তোমাদের মেঘনাদ বধ কাব্যেরই একটি লাইন, বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল। বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল। একটু যদি আমরা খেয়াল করে দেখি, মানে কি লাইনটার, সরমা সীতার পায়ের নিচে বসে আছে, সেই দৃশ্যটি দেখে সরমার সীতার পায়ের নিচে বসে থাকা এই দৃশ্যটি দেখে কবির মনে হচ্ছে যে তুলসীর মূলে যেন প্রদীপ প্রজ্বলন। সরমার বসে থাকা উপমেয় আর তুলসীর প্রজ্বলন উপমান। খেয়াল করে দেখো, যেন শব্দটির মধ্য দিয়ে উপমেয় যে তাকেই উপমান বলে মনে হচ্ছে, তুলসীর মূলে যেন প্রদীপ জ্বলছে। আসলে তো সীতার পায়ের নিচে সরমা বসে আছে, এবং এই সংশয়টা যে শব্দের মাধ্যমে বারবার তুলে ধরা হলো, সেটা হচ্ছে মানে যে শব্দের মাধ্যমে তুলে ধরা হলো সেটা কি? যেন, যেন, যেন। এরকম আরো অনেক শব্দ থাকতে পারে, যেমন যেন, বুঝি, মনে হয়, মনে পড়া নয় কিন্তু, মনে হয়, যেন, বুঝি, গণি, গ মূর্ধন্যয় রস্যি, যেন, মনে হয়, বুঝি, গণি। এখন থেকে এই শব্দগুলোকে চিহ্নিত করব সংশয়বাচক শব্দ নামে। দেখো, তুলনাবাচক শব্দ আমরা করেছি উপমায়, উপমা অলংকারে। এখন আমরা উৎপ্রেক্ষা অলংকারে এক্স্যাক্টলি এই উৎকট সংশয়ের জায়গা থেকে সাদৃশ্যবাচক শব্দ আর বলবো না, বলবো সংশয়বাচক শব্দ। তাহলে যে অলংকারে আমি সংশয়বাচক শব্দটাকে দেখতে পাবো, চোখ কান বুঝে আমি উৎপ্রেক্ষা করে দিতে পারি, তুলনাবাচক শব্দ দেখতে আমি উপমা করে দিতে পারি। দেখো জায়গাগুলো তৈরি হতে হতে যাচ্ছে। এরকমও হতে পারে যে এখানে তো এই সংশয়টা এই সংশয়বাচক শব্দের দ্বারা প্রকাশ পেল, যেখানে পাবে তাকে আমরা বাচ্যোৎপ্রেক্ষা বলবো, কিন্তু যেখানে পাবে না, যেখানে লাইনটি পড়ে নিয়ে
যেখানে পাবে না, যেখানে লাইনটি পড়ে নিয়ে আমাকে এই উৎকট সংশয়টি ফিল করে নিতে হবে, যেখানে আমাকে এই উৎকট সংশয়টি বুঝে নিতে হবে। যেমন একটা লাইন আমার সাথে সাথে লেখো, আমি বোর্ডে লিখছি, আমার সাথে সাথেই লিখবে। লুটায় মেখলা খানি, লুটায় মেখলা খানি, তেজি কোটি দেশ, মৌন অপমান। লুটায় মেখলা খানি, তেজি কোটি দেশ, মৌন অপমান। এই লাইনটি, এখানে আরো একটি অলংকারও হয়েছে, কিন্তু আমরা এটাকে প্রতীয়মানত প্রেক্ষার লাইনের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। লুটায় মেখলা খানি, তেজি কোটি দেশ, মৌন অপমানে। তাহলে মূল উপমেয় কে? মেখলা। আর উপমান কি? মাটিতে গড়াগড়ি খাওয়া। কবির কি মনে হচ্ছে? মেখলাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, যেন তার অপমান হয়েছে, অপমানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাহলে এখানে কোন সেন্সটি তীব্র? যেন মৌন অপমানে। যেন শব্দটি কি কোথাও কবি উল্লেখ করলেন? মেখলাখানি মাটিতে গড়াগড়ি পড়ে যেন মৌন অপমানে গড়াগড়ি খাচ্ছে, এই যেনটা সেন্সটা আছে, কিন্তু উজ্জ্ব আছে, সরাসরি বলা নেই, আমি ফিল করতে পারছি, আমি এই সংশয়টাকে ফিল করতে পারি কোন কোন লাইনের ক্ষেত্রে। সেখানেও কিন্তু এটা উৎপ্রেক্ষাই হবে, কিন্তু প্রতীয়মান উৎপ্রেক্ষা হবে। আমি প্রতীয়মান করে নিচ্ছি সংশয়টাকে। সরাসরি কবি কোনো সংশয়বাচক শব্দ ব্যবহার করে এই কাজটি করলেন না। তাহলে একটি হলো বাচ্যোৎপ্রেক্ষা, একটি হলো প্রতীয়মান উৎপ্রেক্ষা। আমি দেব আরো অনেক লাইন দেব, আমি আগে কনসেপ্ট গুলো যতটা সময় আছে আমি সেগুলো বলে নিই আগে। দেখো, এই এখানে আরো একটা অলংকার হয়েছে, তোমরা যারা অলংকারের কিছু পড়েছো দেখবে সমাসক্তিও কিন্তু হয়েছে। হ্যাঁ, যেখানে নন লিভিং অবজেক্টের ওপর সজীব বস্তুর ধর্ম, সজীব মানুষ বা তার কোনো বস্তু ধর্ম আরোপ করা, ধর্ম আরোপ করা। মেখলা তো আর অপমান বোধ হতে পারে না, ও তো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, সে তো একটা জড় পদার্থ, তার কি আর মান অপমান বোধ আছে? কিন্তু দেখো এখানে কিন্তু সেটাই হয়েছে, সমাসক্তিও হয়েছে, কিন্তু যেনর সেন্সটি কিন্তু সব থেকে প্রবল। তাই এটাকে আমি প্রতীয়মান উৎপ্রেক্ষা আগে, তারপর দ্বিতীয়তে সমাসক্তি। দেখো কাছে চলে এসছে উৎপ্রেক্ষা, এতটাই তীব্র, এই প্রবণতাটি আরো বাড়বে। এই জুড়ে থাকা অভেদ হলো, সংশয় হলো, এখন আরো এত তীব্র, এখন ভ্রম হবে, এখন আর সংশয় নয়। এই চতুর্থ স্টেপে এসে এখন ভ্রম, ভ্রম, ভ্রান্তি, ভ্রান্তি হবে। একটা লাইন বলি। আখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি, আখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি, নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি। আখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি, নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি। মানে কি? চোখের যে নীল মণি, তাকে নীল পদ্ম ভেবে ভ্রমর ভুল করে ছুটে আসছে। এই যে ভুল করা, ভ্রম, মনে একটা ভ্রান্তির জন্ম, ভ্রমবাচক শব্দ পাচ্ছি এখন আমরা। এখন আমরা কি পাচ্ছি? ভ্রমবাচক, ভুলে, ভুল করে, ভ্রান্তিতে, ভ্রান্তিমান অলংকার এতটাই তীব্র, এখন হ্যালুসিনেট করছে, যেটা যেটা নয় সেটা সেটা মনে করে ছুটে যাচ্ছে তার। আখি তারা নীল, আখি তারা দুটো নীল পদ্ম ভেবে ভ্রমরা, লুপ্ত ভ্রমরা ছুটে আসছে ভুল করে, ভুল করে, যেটা নয়, ভ্রান্তিমান। কিন্তু এই দেখো, আমি কিন্তু উপমার পর রূপক, তারপর উৎপ্রেক্ষা, তারপর ভ্রান্তি, মানে ক্রোনোলজি ব্রেক করবে না। এই ভ্রান্তিমানের পর থেকেই উপমেয় আর উপমানের মধ্যে ঝগড়া শুরু হবে। ভ্রান্তিমান অবধি কেবল এই উপমেয় উপমানের মিলন প্রক্রিয়া কমপ্লিট হলো, প্রচন্ড তীব্র আশ্লেষ। এখন এরপর যে অর্থালঙ্কারের মধ্যে ঢুকবো, এদের মধ্যে একটা ঝগড়া শুরু হবে এবং দূরে যাওয়া শুরু হবে। এখন
একজন আরেকজনকে উৎকৃষ্ট বলবে, নিকৃষ্ট বলবে। উপমেয় উপমানকে সাধারণত নিকৃষ্ট প্রমাণ করবে। উপমানও কিছু কিছু ক্ষেত্রে উপমেয়কে করবে, কিন্তু তার বাংলা কবিতায় তার অন্তত নিদর্শন খুবই অল্প, সীমিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপমেয় উপমানকে নিকৃষ্ট নিকৃষ্ট নিচু নিচু করবে। এই ধরনের অলংকারকে আমরা কি বলবো? ব্যতিরেক। যেখানে উপমেয় উপমান অপেক্ষা উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট, সাধারণভাবে নিকৃষ্টই হবে উপমান উপমেয় অপেক্ষা। একটা উৎকৃষ্ট হলে উৎকৃষ্টাত্মক আর নিকৃষ্ট হলে নিকৃষ্টাত্মক শ্রেণী, কিন্তু আমরা সাধারণভাবে উপমেয়ই উৎকৃষ্ট হচ্ছে এটাই পাবো, উপমান নিকৃষ্ট হচ্ছে এটাই পাবো আমরা। ব্যতিরেক, দেখো ঝগড়া শুরু হয়ে গেছে, একজন আরেকজনকে ছোট করছে। একটা লাইন লিখছি, আমার সাথে সাথে লিখবে। কে বলে শারদ, প্রথম লাইন, কে বলে শারদ শশী সে মুখের তুলা পরের লাইন, পদনখে পড়ে আছে, পদনখে পড়ে আছে করবে না, পড়ে তার আছে কতগুলো, পদনখে পড়ে তার আছে কতগুলা। দুটো লাইন দেখো, কে বলে শারদ শশী সে মুখের তুলা পদনখে পড়ে আছে তার কতগুলা। দেখো তো এখানে মূল উপমেয়কে, মানে উপমেয়কে মুখ, একদমই তাই। আর উপমান হচ্ছে শরৎকালের চাঁদ বা শারদ শশী। মুখকে এখানে উৎকৃষ্ট করা হচ্ছে না নিকৃষ্ট করা হচ্ছে? উৎকৃষ্ট। অবশ্যই। তাহলে যেটি মূল উপমেয়, মানে একটাই উপমেয়, আমি বারবার মূল শব্দটি বলে ফেলছি। যেটি মূল উপমেয়, এই কথাটি আমরা একমাত্র প্রযোজ্য করব সাংরূপকের ক্ষেত্রে, এরপর থেকে আর লাগবে। এখানে যে উপমেয়, সোজা কথা মুখ, তাকে শারদ শশীর সঙ্গে তুলনাই করা হচ্ছিল, কিন্তু এখানে শারদ শশী ওই স্নিগ্ধতা মনে করা হচ্ছে কবির মতে যে তার সাথে তোমার মুখের কি তুলনা করব, তোমার মুখের সৌন্দর্য এতটাই বেশি, সেই মুখের সৌন্দর্য এতটাই বেশি, মানে যার তুলনা করা হচ্ছে, ওরকম কতগুলো শরৎকালের চাঁদ তোমার পায়ের নিচে পড়ে, ওরকম কতগুলো শরৎকালের চাঁদ তোমার পায়ের নিচে পড়ে থাকে। এইটা এখানে মূল কথা হিসাবে বলা হলো। তাহলে যেটা মূল উপমান, মূল উপমেয় মুখ, তাকে উৎকৃষ্ট করা হলো, আর নিকৃষ্ট করা হলো কাকে? শরৎকালের চাঁদকে। আমরা সাধারণত বাংলা কবিতায় আচ্ছা, একজনের বোধহয় একটুখানি মাইক্রোফোন অন আছে, তুমি তাহলে একটু অফ করে রাখো, যখন প্রশ্ন করবে তখন অন করবে। আমরা দেখতে পাবো যে বাংলা কবিতায় সচরাচর যে প্রবণতাটা আমরা সব থেকে বেশি দেখতে পাবো, এই মূল অবস্থানটাকে সামনে রেখে উপমেয় উৎকৃষ্ট হচ্ছে উপমানের থেকে, আর নিকৃষ্ট হচ্ছে উপমান। এর ভাইস ভার্সার জায়গাটা কিন্তু বাংলা কবিতায় ততটা নেই। কেমন? ব্যতিরেক থেকে কিন্তু তাহলে ঝগড়া শুরু হলো, ব্যতিরেকের পর এই ঝগড়া আরো বাড়বে। ক্রোনোলজিটা আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি, এতটাই বাড়বে এখন একজন আরেকজনকে নিষিদ্ধ করবে। মানে এতক্ষণ পর্যন্ত ভাই উৎকৃষ্ট নিকৃষ্ট করা হচ্ছিল, এখন নিষিদ্ধ ঘোষণা করা হবে। নিষিদ্ধ, নিষিদ্ধ মানাই হবে। কখনো উপমানকে উপমেয় নিষিদ্ধ ঘোষণা করবে, কখনো উপমান উপমেয়কে নিষিদ্ধ ঘোষণা করবে। কি বললাম? কখনো উপমেয় উপমানকে নিষিদ্ধ, কখনো উপমান উপমেয়কে নিষিদ্ধ। যখন উপমেয় উপমানকে নিষিদ্ধ করবে, তখন আমরা তাকে বলবো নিশ্চয় অলংকার। এখন থেকে যে শব্দগুলো পাবো সেটা হচ্ছে নিষিদ্ধ বাচক শব্দ, যেমন নয়, নেগেটিভ,
একটা বাক্যকে আমরা নেগেটিভ করতে গেলে যে শব্দের ব্যবহার করি সেগুলো। নয়, এই নয়ের ব্যবহার ছলনা, ব্যাজ, ব্যাজ বয়ের জফলা আকার বর্গীয় জ, ছলনা, নয়, এই শব্দগুলো দ্বারা নেগেট করা হবে, নিষিদ্ধ করা হবে। উপমেয় কখনো উপমানকে করবে, উপমান কখনো উপমেয়কে করবে। প্রথমটি হলে নিশ্চয়, দ্বিতীয়টি হলে অপন্নতি। আমি যদি নিষিদ্ধবাচক শব্দ দেখতে পাই সঙ্গে সঙ্গে বুঝবো হয় নিশ্চয় না হলে অপন্নতি। কিন্তু কখন নিশ্চয় আর কখন অপন্নতি সেটা কি করে বুঝবো? কখন উপমেয় উপমানকে নিষিদ্ধ ঘোষণা করছে আর বা উল্টোটা হচ্ছে কিভাবে বুঝবো? একটা লাইন লিখি, এই লাইনটি মুছে দিচ্ছি। স্যার কয়েকটা শব্দগুলো আরেকবার বলবেন? ছলনা নয় বললেন যে। ছলনা, নয়, ব্যাজ বর্গী বয় জফলা আকার বর্গীয় জ। ছলনা, নয়, ব্যাজ প্রভৃতি এই শব্দগুলোকে আমরা নিষিদ্ধ বাচক শব্দ হিসেবে ডিনোট করছি। ঠিক আছে স্যার। আমি একটা লাইন লিখছি, নয়নে ফেলিত ছায়া মেঘ নয়, তব কেশপাশ। নয়নে ফেলিত ছায়া মেঘ নয়, তব কেশপাশ। নয়নে ফেলিত ছায়া মেঘ নয়, তব কেশপাশ। বলো তো এই লাইনটা লেখার পর উপমেয়কে কেশপাশ। ভেরি গুড। আর উপমান মেঘ। ভেরি মেঘ গুড। স্যার। তাহলে কে কাকে নেগেট করছে? উপমেয় কেশপাশ মেঘকে বলছে, মেঘকে নিষেধ করছে। নিষেধ করে বলছে এটা মেঘের ছায়া নয়, আমার মুখে যে ছায়াটা পড়ছে সেটা তোমার চুলের ছায়া। চুল হচ্ছে উপমেয়, উপমেয় নেগেট করছে কাকে? উপমান মেঘকে। পরিষ্কার? এবার যদি ঠিক উল্টোটা হয়, এবার যদি ঠিক উল্টোটা হয়, আরেকটা লাইন লিখছি তোমাদের সুবিধার্থে। অপন্নতি অলংকার হলো তাহলে। এটা হলো নিশ্চয়, যখন উপমেয় উপমানকে নেগেট করছে হয়ে গেল নিশ্চয়। এবার অন্য একটা লাইন লিখছি, পুষ্প ও নয়, আমার সাথে সাথেও লিখবে, পুষ্প ও নয়, রঙিন রাগে, রঙিন রাগে ঝঙ্কৃত স্বপন। পুষ্প ও নয়, পুষ্প ও নয়, রঙিন রাগে ঝঙ্কৃত স্বপন। পুষ্প ও নয়, রঙিন রাগে ঝঙ্কৃত স্বপন। উপমেয়কে স্বপন। ভালো করে ভালো করে ভালো করে। পুষ্প। পুষ্প। অবশ্যই পুষ্প, ফুলটা, ফুল। পুষ্পটা হচ্ছে উপমেয়। তাহলে উপমেয়কে বলছে পুষ্প নয়, তাহলে উপমেয়কে নেগেট করে দেওয়া হলো। কাকে প্রতিষ্ঠা দেওয়া হলো? স্বপ্নকে, স্বপ্নকে, ঝঙ্কৃত স্বপ্ন সে প্রতিষ্ঠা পেল। কে সে? উপমান। উল্টোটা ঘটছে, আমরা কি বলবো? অপন্নতি। পরিষ্কার হচ্ছে? এই যে ঝগড়া ঝামেলার যে মেথডটি দিলাম, কাছে আসা দূরে যাওয়া, দেখো ব্যতিরেক থেকে ঝগড়া শুরু হয়েছিল, নিকৃষ্টটা এখন এসে পৌঁছেছে একজন আরেকজনকে নিষেধ করায়। উপমেয় উপমানকে করলে নিশ্চয়, উপমান উপমেয়কে করলে অপন্নতি। খুব সিম্পল। এই ক্রোনোলজিটা মেনটেন করবে। এবং নিষিদ্ধবাচক শব্দ, তাহলে তুলনাবাচক আমরা দেখলাম, উপমায় সংশয়বাচক, উৎপ্রেক্ষায় ভ্রান্তিবাচক, ভ্রান্তি মানে নিষিদ্ধবাচক। দেখো কতগুলো শব্দের ভ্যারিয়েশন কোথায় পেলাম আমরা? এই নিশ্চয় আর অপন্নতি। নিষিদ্ধবাচক দেখলেই। স্যার ভ্রান্তিবাচক শব্দগুলো একটু বলবেন? ওই তো ভ্রান্তিবাচক শব্দ একটাই, মানে ভুল করে, ভ্রান্তিতে ইত্যাদি, মানে এর কোনো ভ্যারিয়েশন তেমন নেই। দেখলেই বুঝতে পারবো যে ওটা ভ্রান্তিবাচকতাকেই ফুটিয়ে তোলা হচ্ছে। কিন্তু সংশয়বাচক অনেকগুলো বললাম, গণি, গ মূর্ধন্যয়ের রশ্মি, গণিটা কিন্তু সংশয়বাচকের প্রচুর লাইন পাবো। গণি, গণি, বুঝে, মনে 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 হচ্ছে, যেন পাবো। স্যার হ্যালো স্যার, আমি বলছি কি উপমান উপমেয়কে নিষিদ্ধ করলে হচ্ছে তোমার অপন্নতি, আর উপমেয় উপমানকে করলে নিশ্চয়। একদম ঠিক আছে স্যার। ঠিক আছে। এবার দেখ, আমরা এই ঝগড়া ঝামেলার একদম শেষ পর্বে চলে এসেছি। দেখো সমাশক্তি আর অতিশয়োক্তিকে একটা স্ল্যাবে ফেলবো বলে সরিয়ে রেখেছি।
শেষ যে স্তরটি, মানে আজকে আমি এটাই শেষ করবোই ভেবেছিলাম, একদম শেষ স্তর, এই ঝগড়া ঝামেলার শেষ স্তর, নীল হলো সরে যাচ্ছে, আমরা বলছি সন্দেহ। উৎপ্রেক্ষাতে যে সংশয়টি ছিল এক কোটিক, উপমেয়কে উপমান বলে উৎকট সংশয়, এখন আমরা পাচ্ছি সন্দেহ অলংকার, এখন আমরা পাচ্ছি সন্দেহ, দু তরফেই সংশয়, দ্বিকোটিক একটা সংশয়ের বাতাবরণে এসে আমরা স্থিত হচ্ছি। কিরকম, আমি এই বোর্ডে এখন লিখছি না, জাস্ট মুখে বলছি, শুনে নাও। দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। আবার বলি, দুধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। কবি দেখছেন প্রাসাদের পরপর কতগুলো সারি, এবার তাকে তুলনা করা হচ্ছে তরুর মূলের সাথে। দুধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, দুধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। বুঝলে, কবি প্রাসাদের সারি দেখছে, দেখে তাকে তরুর মানে মূলের সাথে তুলনা করছে, এই বটের জুড়ি। পরপর ওই প্রাসাদের সারিকে দেখে তার ওই তরুর মূল, কিন্তু সন্দেহটা দুতরফে, কোনটা ঠিক, এটা কি আদৌ প্রাসাদের সারি নাকি তরুর মূল, নাকি দুটোই ভুল? এই যে দ্বিকোটিক সংশয়, উৎপ্রেক্ষাতে যে সংশয়টি ছিল এক কোটিক, উপমেয়কে উপমান বলে উৎকট একটা সংশয় যাচ্ছিল, এখন দু তরফে, উপমেয়তেও সংশয়, উপমানেও সংশয়, এই দ্বিকোটিক সংশয় যে অলংকারের জন্ম দিচ্ছে, আমরা তাকেই বলছি সন্দেহ অলংকার। স্যার তাদের প্রাসাদের সারি করবে, তাই তো? একজন এই অলংকার, এই অলংকার দু তরফেই সন্দেহটা বর্তমান থাকছে, দ্বিকোটিক সংশয়টা মনে রাখবে। স্যার তাদের প্রাসাদের সারির পরে কি জিজ্ঞাসা চিহ্ন থাকবে? হ্যাঁ, নাও থাকতে পারে, কিন্তু আসলে জিজ্ঞাসাটা আছে, কবি বুঝিয়ে দিচ্ছেন, নাহলে কিটা দিতেন না। কি বলছে, দুই ধারে একই প্রাসাদের সারি, প্রশ্ন করছেন তো, এক্সক্লেমেটরি সাইন দিতে পারেন, কোশ্চেন মার্কও দিতে পারেন, হোয়াটএভার ইট ইজ, কিন্তু প্রশ্নটা যে করছেন এটা বুঝিয়ে দিচ্ছেন। অথবা তরুর মূল, কোশ্চেন, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের। তাহলে দ্বিকোটিক এই যে সংশয়ের অবস্থান আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু সন্দেহ অলংকারে। দেখো ক্রোনোলজিটা একটু বলি এবার। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ভ্রান্তিমান, কাছে আসা, ব্যতিরেক, নিশ্চয়, অপোন্নতি, সন্দেহ, দূরে। এই ক্রোনোলজিতে কি পরপর আমরা মনে রাখতে পারবো, আমি তোমাদের কাছে একটু জানতে চাই। এই ক্রোনোলজিটাকে যদি মেইনটেইন করি, খুব সুন্দর স্যার, খুব সুন্দর। জাস্ট এই ক্রোনোলজিটা মানে মেইনটেইন করে আমরা ওই সাদৃশ্যবাচক, বলো মনে যাও, একবার বলবেন? আবার বলছি, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ভ্রান্তিমান, কাছে আসা, আর ব্যতিরেক, নিশ্চয়, অপোন্নতি এবং সন্দেহ, দূরে যাও। দেখো 8টা অলংকার, 8টা অর্থালঙ্কার সাদৃশ্যের স্ল্যাবে করে ফেললাম, অন্তত কনসেপ্ট গুলো করে ফেললাম। এটা তো প্র্যাকটিস করবো আমরা, কিন্তু কনসেপ্ট গুলো করে ফেললাম। এই ক্রোনোলজিটা যদি মনে রাখো, কোনোদিন ভুল হবে না। এবং এর সাথে উপমার ক্ষেত্রে তুলনাবাচক, উৎপ্রেক্ষার ক্ষেত্রে সংশয়বাচক, ভ্রান্তিমানের ক্ষেত্রে ভ্রান্তিবাচক, অপোন্নতি নিশ্চয়ের ক্ষেত্রে নিষিদ্ধবাচক। তোমার কাজ কি, পরীক্ষায় লাইন পাওয়ার পর কতটা সময় বাঁচাতে পারো। তুমি একদিকে এই বাচক শব্দ দেখতে পাচ্ছ, আরেকদিকে ক্রোনোলজিটা মাথায় রাখছো, সঙ্গে সঙ্গে তুমি আনসার করে দিতে পারো। প্র্যাকটিস করতে হবে, আমরা প্র্যাকটিস করব। আমরা তো আজকে কনসেপ্টের এই মেথডটাকে তৈরি করছি,
আর দুটি অলংকারে, মানে একটি হচ্ছে সমাসক্তি আর একটি হচ্ছে অতিশয়োক্তি, এই দুটোকে একটা জায়গায় ফেলে আমরা সরিয়ে রেখেছি। এই দুটো আমরা এর পরের দিন ধরে গুণার্থ প্রকৃতি আর বিরোধটা যখন শেষ করে দেবো, আমাদের উপমাতে আরেকবার ব্যাক করতে হবে, কারণ উপমাতে আমাদের ওই বিম্ব প্রতিবিম্ব আর বস্তু প্রতিবস্তু, কারণ প্রশ্ন হয় কনসেপ্টটা শ্যামাপদ চক্রবর্তী বলেছেন। ফলত এই জায়গাটা আমরা একটুখানি দেখে নেবো যে এটা বলেছেন কিন্তু কেন ঠিক নয়, যুক্তি মন্তব্য শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন এলেও আমরা এটাকে কিভাবে ডিল করবো সেটা বুঝে নেবো। আমি কয়েকটা বইয়ের নাম বলে দিই। একটা